কী অবস্থা বন্ধুরা, ডক্টর ব্লগের নতুন ব্লগে স্বাগত জানাচ্ছি। তো আজকের ব্লগে যেটা নিয়ে কথা বলবো সেটা হচ্ছে যে অ্যাটাক অন লিগ্যাল ইমিগ্রেশন অর লিগ্যাল মাইগ্রেশন উইথ ডেটা। তো রিসেন্টলি ফোর্বসের একটা আর্টিকেল বের হয়েছে। সেই আর্টিকেলে ডেটা সহকারে দেখানো হচ্ছে যে বর্তমানে কোয়ার্টার টু কোয়ার্টার আপনার গ্রিন কার্ড বলেন, এনআইডব্লিউ বলেন, EB1 বলেন, O1 বলেন, বিভিন্ন ভিসা ক্যাটাগরিতে আমেরিকাতে অ্যাপ্রুভাল রেট এখন কীরকম এবং কতটা কমছে। তো অফ দ্য টপ অফ মাই হেড আমার যেটুকু মনে আসছে, এনআইডব্লিউ থেকে শুরু করে সব কিছুরই অ্যাপ্রুভাল রেট অনেকটাই কমে গেছে, ডিনাইল রেটটা অনেক বেড়ে গেছে। ওকে, আমি আপনাদেরকে লিঙ্কটা দিয়ে দিব, আপনারা নিজেরা দেখে নিতে পারেন। তো যখন বর্তমান সরকার, আর কি নাম না বলি, বর্তমান সরকার যখন ক্ষমতায় আসে তখন আমি বলছিলাম, বাট হয়তো ওইভাবে কংক্রিটলি বলা হয় নাই, বাট আমি ধারণা করছিলাম যেটা হবে। অ্যান্ড দেন আদার্স অনেক লয়াররা অনেকেই বলতেছিল যে ওয়েট কি হয় দেখো। তো বর্তমান সরকার যখন ক্ষমতায় আসলো এরপর থেকে ইমিগ্রেশন, নট জাস্ট ইলিগাল ইমিগ্রেশনের উপরেই অনলি ক্র্যাকডাউন তারা শুরু করে নাই, তারা লিগাল ইমিগ্রেশন যেটা ফ্যামিলি বেস বলেন, ওয়ার্ক থ্রুতে বলেন, হ্যাঁ, স্টুডেন্ট থেকে তারপরে আপনি H1B থেকে শুরু করে যেই প্রসেসেই যান না কেন, লিগাল ইমিগ্রেশনের উপরেও কিন্তু হিউজ লেভেলের ক্র্যাকডাউন এই গভর্নমেন্ট শুরু করে দিছে, চলতেছে। অ্যান্ড সেই ক্র্যাকডাউন আরও টাইট হচ্ছে আর কি। তো যাতে করে যেটা হচ্ছে যে গত বাইডেনের সময় মানে অনেক লোক অনেক পাস পেয়ে গেছে, ধরেন বর্ডার পাড়ি দিয়ে আসছে অথবা বিভিন্নভাবে আসছে আমেরিকাতে, রাইট? বর্ডার পাড়ি দিয়ে বলেন, তারপরে হলো ফ্যামিলি ভিসায় বলেন, ট্যুরিস্ট ভিসায় আসছে, হ্যাঁ, স্টুডেন্ট ভিসায় এসে তারপরে এখানে অ্যাসাইলাম সিক করছে। অনেকে লাখ লাখ লোক আমেরিকাতে আসছে, অ্যান্ড দেন তারা এখানে বিভিন্নভাবে অ্যাসাইলাম সিক করে বা যে কোনোভাবে বিয়ে করে তারা আমেরিকায় মোটামুটি স্থায়ী বাসিন্দা হয়ে গেছে বা হতে যাচ্ছে, বা অনেকেই গ্রিন কার্ড পেয়ে গেছে। গুড ডিল, গুড ফর দেম। হ্যাঁ, অ্যান্ড অনেকে যেটা হয়েছে যে এনআইডব্লিউ, বিশেষ করে আমাদের যারা লাইনের লোকজন, রাইট? এনআইডব্লিউ তো একটা স্পেসিফিক ক্যাটাগরি, রাইট? এনআইডব্লিউটা আসলে কি সেটা যদি না জেনে আপনারা একটু গুগল করে নেন। তো একটু যদি ডিটেলে বলতে হয়, এটুকু বলি যে আমেরিকাতে গ্রিন কার্ড পাওয়ার বেশ কয়েকটা স্টেপ আছে। যে অ্যাপ্লাই করলে গ্রিন কার্ডটা দিয়ে দেন, এর আগে আপনাকে অনেকগুলো স্টেপে পার হইতে হবে, রাইট? ধরেন আপনি পার্মানেন্ট রেসিডেন্ট হবেন, গ্রিন কার্ডটা তো পার্মানেন্ট রেসিডেন্সি, সেটা পাইতে হইলে আপনাকে আইদার ওয়ার্কের থ্রুতে অ্যাপ্লাই করতে হবে, আর আপনার ম্যারিজের থ্রুতে আসতে হবে, অথবা ফ্যামিলির থ্রুতে আসতে হবে, রাইট? অ্যান্ড আরেকটা আছে অ্যাসাইলামের থ্রুতে। আপনি যদি পলিটিক্যাল অ্যাসাইলাম ক্লেম করতে চান, যদি দেখাইতে পারেন যে আপনার দেশে সিচুয়েশন ভালো না, সো এখন আমেরিকাতে আসতে হবে আপনাকে, আমেরিকায় এসে দেন হচ্ছে আপনাকে হ্যাঁ এখানে আশ্রয় নিতে হবে। ধরেন আবার অনেকে আছে, ধরেন বিভিন্ন কারণে, নট জাস্ট পলিটিক্যাল, ধরেন আইসিসের অ্যাটাকের সময় অনেক ওই যে ইবাদি, তারপরে বিভিন্ন অন্যান্য ধর্মের লোকজন যারা ইয়াজিদি, হ্যাঁ, দেখা যাচ্ছিল যে তাদের উপরে অ্যাটাক হচ্ছে, তো তারা এখানে এসে অ্যাসাইলাম সিক করছে। হ্যাঁ, তারপরে ধরেন আপনি যদি ইন্ডিয়াতে থাকেন, তারপর যদি আপনি মাইনরিটি ধর্ম হন, বিশেষ করে খ্রিস্টান ধর্ম, একটা পর্যায়ে ইন্ডিয়াতে খ্রিস্টান ধর্মের লোকজনের উপরে হিউজ লেভেলে অ্যাটাক হচ্ছে, আপনি সেখান থেকে ধর্মীয় কারণে আসতে পারেন, হ্যাঁ, মাইনরিটি হিসাবে অ্যাসাইলাম ক্লেম করতে পারেন, অথবা LGBT সেদিক থেকে অ্যাসাইলাম ক্লেম করতে পারেন। তো অনেক উপায় ছিল আর কি। তো যাই হোক, তো এগুলো সবগুলোই লিগ্যাল ওয়ে আর কি, আপনি লিগ্যালি এগুলো আমেরিকাতে আসার পদ্ধতি। তো বাট আমি ওয়ার্কের থ্রুতে
গ্রিন কার্ড পাওয়াটাকে ফোকাস করব, কারণ সেটাই হচ্ছে প্রিডমিনেন্ট ওয়ে। আমরা যারা বেসিক্যালি বাংলাদেশ থেকে পড়াশোনা করে আমেরিকাতে আসছি অ্যান্ড দেন এখানে এসে পার্মানেন্ট রেসিডেন্স সিক করি, আমাদের জন্য এইটাই মেইন ওয়ে যে ওয়ার্কের আগে এখানে স্টুডেন্ট হিসেবে আসা, ডিগ্রি কমপ্লিট করা, একটা জব জোগাড় করা, সেই জবের থ্রুতে স্পন্সরশিপ নেওয়া। ফার্স্টে হচ্ছে H1B স্পন্সরশিপ। H1B স্পন্সরশিপ হচ্ছে আপনার 6 বছরের জন্য দেয়। হ্যাঁ, H1B হচ্ছে ওয়ার্ক ভিসা, নন ইমিগ্রেন্ট ওয়ার্ক ভিসা, যেটা হচ্ছে 6 বছরের জন্য আপনাকে দিবে। হ্যাঁ, সাবজেক্ট টু রিনিউয়াল। এবং এইটা প্রসেস, এই H1B যখন আপনি থাকবেন তখন আপনার কোম্পানি আপনার জন্য গ্রিন কার্ডের ফাইল করবে। তো এক এক কোম্পানির পলিসি এক এক রকম। কোথাও হচ্ছে আপনাকে 3 বছর সার্ভিস দিতে হয়, কোথাও 1 বছর সার্ভিস দিতে হয়। হ্যাঁ, কোথাও ইমিডিয়েট শুরু করে দেয়, ধরেন ইন্টেল বা মাইক্রোসফট, এরা আপনাকে ইমিডিয়েট H1B, ইমিডিয়েট গ্রিন কার্ডের স্পন্সর করে ফেলবে। হ্যাঁ, যেটা হয়তো আপনি বিভিন্ন অন্যান্য কোম্পানিতে পাবেন না। কোম্পানির সাইজের উপরে, কোম্পানির ভলিউমের উপরে ডিপেন্ড করে এগুলো। হ্যাঁ, ধরেন অ্যাপল, মাইক্রোসফট, ইন্টেল এইসব চাকরিগুলো আপনাকে ইমিডিয়েট। হ্যাঁ, এবং অ্যাপল যারা ঢুকছে বা মাইক্রোসফটে যারা ঢুকছে তারা ইমিডিয়েট, তাদের সব কিছু হয়ে গেছে ইমিডিয়েট। হ্যাঁ, সো যেটা হয় যে বেসিক প্রসেসটা বলি। সো আপনি আগে স্টুডেন্ট হিসেবে আসবেন, পড়াশোনা করবেন, মাস্টার্স করলেন, পিএইচডি করলেন বা অনার্স ব্যাচেলার্স যেটাই করলেন। দেন হচ্ছে আপনি ওপিটি, যেটা হচ্ছে স্টুডেন্ট ভিসায় ওয়ার্ক পারমিট, রাইট? ওপিটি, স্টুডেন্ট ভিসায় ওয়ার্ক পারমিট, সেটা নেবেন। সেটা 1 বছরের। ওকে, দেন হলো একটু কথাগুলো মনোযোগ দিয়ে শুনতে হবে, কারণ আপনারা তো ফ্যান্সি ভিডিওর পিছনে ঘুরেন, আর আমার ফ্যান্সি ভিডিও বানানোর সময় হয় না। ফুল টাইম জব করি, দেন আসার পরে আসলে সময় হয় না। কিন্তু আবার ভিডিও না দিলে দেখা যায় যে অডিয়েন্স পাওয়া যায় না। তো আশা করি আপনারা শুনবেন। সরি, ভিডিওটা একটু রাফ অ্যান্ড টাফ হয়ে যাবে, হয়তো শুনতে অত ভালো নাও লাগতে পারে। হ্যাঁ, কিন্তু আমি বলবো যে এর মধ্যে অনেক উইজডম আছে, কারণ অনেক কিছু আমি ইনফরমেশান শেয়ার করার চেষ্টা করি যে আপনি সব জায়গায় পাবেন না, র ইনফরমেশন একেবারে, রাইট? সো যাই হোক, আমি আপনাদেরকে বলি প্রসেসটা, যে আমেরিকাতে আসলে আমরা যে মেইন স্ট্রিমভাবে আমেরিকাতে আসি তাদের আসলে প্রসেসটা কী। তো 2 বছর ধরেন মাস্টার্স করতে আসলেন, অথবা 4 বছর অনার্স করতে আসলেন, অথবা 5 বছরের পিএইচডি করতে আসলেন, রাইট? অথবা আপনি সবগুলো একসাথে করলেন, অথবা যে কোনো একটা করলেন। ডিপেন্ডিং অন দ্যাট আপনার 2 থেকে 10 বছর লাগতে পারে আপনার এডুকেশনের পিছনে। হ্যাঁ, 2 থেকে 10 বছর। ধরেন আপনি ব্যাচেলার্স করতেছেন, তাহলে আপনার 4 বছর লাগবে। তারপরে ব্যাচেলার্স প্লাস মাস্টার্স, হ্যাঁ, আর 2 অ্যাড করেন 6 বছর, সাথে আরও 4 অ্যাড করেন পিএইচডি, তাহলে টোটালটা শেষ করতে 10 বছর লাগবে যদি আপনি ব্যাচেলার্স মাস্টার পিএইচডি করতে চান আমেরিকাতে। হ্যাঁ, আর যদি খালি ধরেন আপনি ব্যাচেলার্স আছে, মাস্টার্স করলেন, তাহলে 2 বছর। আবার যদি ধরেন আপনার মাস্টার্স আছে, অনলি পিএইচডি করবেন, তাহলে 4 থেকে 5 বছর, রাইট? সো 2 থেকে 10 বছর লাগবে আপনার এই যে স্টুডেন্ট পর্যায়ে থাকতে। তো এই স্টুডেন্ট পর্যায়ে থাকার সময় আপনার যে রেসিডেন্সি, এটা কিন্তু কাউন্ট হয় না। অন্যান্য দেশে কাউন্ট হয়, যেমন কানাডা হইতে পারে বা ইউকে হইতে পারে বা ইউরোপের কান্ট্রিগুলো, অনেকেই কী করে যে আপনি দেশে থাকলে সেই সময়টা কাউন্ট করে, যেটা আমেরিকা কাউন্ট করে না। তো যাই হোক, আপনি পাশ করলেন, 10 বছর ধরে 10 বছর পড়াশোনা করলেন, দেন আপনি পাশ করলেন। পাশ করে আপনি যে চাকরিটি পাবেন, সেই চাকরির একটা পারমিশন লাগে। সেই পারমিশনটাকে বলা হয় ওপিটি, অপশনাল প্র্যাকটিক্যাল ট্রেনিং। তো এই ওপিটিতে আপনি 1 বছর চাকরি করতে পারবেন, নট মোর দ্যান ইয়ার, অনলি 1 বছর। আপনি যদি স্টেম ফিল্ডে হন, সায়েন্স, টেকনোলজি, ইঞ্জিনিয়ারিং অ্যান্ড ম্যাথ, এইগুলোর কোনো একটা ফিল্ডে যদি হন, তাহলে এই আপনার ওপিটিটাকে ইনক্রিজ আরও 2 বছরের রিনিউয়াল দেওয়া হবে, রাইট? টোটাল আপনি 3 বছর চাকরি করতে পারবেন। হ্যাঁ, ডিপেন্ডিং অন দ্য ফ্যাক্ট দ্যাট ইউ হ্যাভ এ জব। হ্যাঁ, সো আপনার যদি জব থাকে তাহলে আপনি টোটাল 3 বছর স্টুডেন্ট ভিসায় ওয়ার্ক পারমিট নিয়ে কাজ করতে পারবেন। এইটার উদ্দেশ্য হচ্ছে আমেরিকান গভর্নমেন্ট একটা সুযোগ দেয় যে আপনি আমেরিকায় পড়াশোনা করলেন, এই যে সময়টা ইনভেস্ট করলেন, মানি ইনভেস্ট করলেন, তো এরপরে আপনি আমেরিকান একটা কোম্পানিতে একটা কী হবে, আপনি একটা ওয়ার্ক এক্সপিরিয়েন্স পাইলেন। সেই ওয়ার্ক এক্সপিরিয়েন্সটা নিয়ে আপনি দুনিয়ার যে কোনো জায়গায় বা আপনার নিজের দেশে চলে যাবেন। দ্যাটস দ্য মেইন আইডিয়া। হ্যাঁ, যে নট জাস্ট আপনার থিওরিটিক্যাল লার্নিং, দেন ইউ হ্যাভ অপশনাল প্র্যাকটিক্যাল ট্রেনিং, রাইট? সো টোটাল আপনার ধরেন
তাহলে টোটাল প্রসেসটা কতদিন যদি আপনি পুরোটা নেন, যদি আপনি মাস্টার্স করেন অনলি, তাহলে 5 বছর, 2 + 3, হ্যাঁ, ওপিটি 3 বছর, পড়াশোনা 2 বছর, অথবা যদি আপনি পুরোটা করেন, হ্যাঁ, তাহলে হচ্ছে 13 বছর, রাইট? এই যে 13 বছর আপনি আমেরিকাতে থাকলেন, ধরেন ব্যাচেলার্স, মাস্টার্স, পিএইচডি করে, অ্যান্ড দেন 3 বছর চাকরি করলেন, 13 থেকে 14 বছর কোনোটাই কিন্তু আপনার কাউন্ট হয় না। হ্যাঁ, আপনি এখানে ট্যাক্স দিবেন, এখানে আপনি থাকবেন, 13 বছর 14 বছর আপনি এখানে জীবনটাকে গড়ে তুললেন। নান অফ দিস ম্যাটার আনটিল অ্যান্ড আনলেস ইউ স্টার্ট ইউর প্রসেস ফর দ্য গ্রিন কার্ড। নাও এই যে আপনি ধরেন, আমি লংয়েস্ট রুটটাই বলি, এই যে 13 বছর 14 বছর আপনি ইনভেস্ট করলেন, চাকরি করলেন, রাইট? এরপরে ভবিষ্যৎটা কী? এরপরে যদি আপনি আমেরিকাতে কন্টিনিউ করতে চান, তাহলে আপনার লাগবে ওয়ার্ক ভিসা, হ্যাঁ, নন ইমিগ্রেন্ট ওয়ার্ক ভিসা। তো এই নন ইমিগ্রেন্ট ওয়ার্ক ভিসার অনেক রকম রকমফের আছে। সবথেকে কমন যেটা, সেটা হচ্ছে H1B, যেটা এখন বিতর্কের একটা টপিক। আমেরিকানরা মনে করতেছে H1B-তে চিপ ইন্ডিয়ান লেবার বা বিদেশি ফরেন লেবার এসে আমেরিকানদের জব নিয়ে নিচ্ছে, যদিও ফ্যাকচুয়ালি কথাটা সত্য না, বাট সেটাই হচ্ছে আর কি। মোটামুটি এটা নিয়ে ডিবেট হচ্ছে। তো যাই হোক, H1B হচ্ছে একটা কমন রাউট, হ্যাঁ। সো অনেকে যেটা করে, আপনি যখন 3 বছর ওপিটিতে জব করবেন, ওই 3 বছর আমেরিকাতে থাকার সময় আপনি যে কোম্পানির আন্ডারে জব করবেন, সেই কোম্পানি আপনার জন্য স্পন্সর করবে। তো H1B স্পন্সর করলে, H1B যে ভিসা, এটা ওয়ার্ক ভিসা, এদের আপনি স্পন্সর করলে, অ্যাপ্লাই করলে কি ভিসাটা পেয়ে যাবেন? না, এইটা অ্যাপ্লাই করলে ভিসাটা পেয়ে যাবেন না, কারণ এটা হচ্ছে লটারি ডিপেন্ডেন্ট। সো এটার জন্য আপনাকে নাম দিতে হবে, দেন লটারিতে আপনার নাম উঠবে, লটারিতে যখন আপনার নাম উঠবে, হ্যাঁ, তখন আপনার কোম্পানি আপনার জন্য ভিসার অ্যাপ্লিকেশন করতে পারবে। যখন ভিসার অ্যাপ্লিকেশন করবে এবং ভিসা অ্যাপ্লিকেশন অ্যাপ্রুভ হবে, তখন আপনার পারমিট আসবে, ওয়ার্ক পারমিট। ওকে, সেই ওয়ার্ক পারমিট নিয়ে অ্যান্ড দেন ভিসা নিয়ে আপনি ওয়ার্ক কন্টিনিউ করতে পারবেন অ্যানাদার 6 ইয়ার্স। এরপরে কি? এরপরে কিন্তু আপনাকে চলে যেতে হবে, যদি না আপনার গ্রিন কার্ডের অ্যাপ্লিকেশন করা হয়। তো প্রসেস যেটা হচ্ছে আপনার গ্রিন কার্ডের অ্যাপ্লিকেশনটা কে করবে? আপনার গ্রিন কার্ডের অ্যাপ্লিকেশনটা আপনার কোম্পানি করতে হবে যখন আপনি H1B-তে থাকবেন, রাইট? যখন আপনি H1B-তে থাকবেন, তখন আপনার কোম্পানি আপনার জন্য গ্রিন কার্ডের অ্যাপ্লিকেশনটা শুরু করবে, প্রসেসটা শুরু করবে, অ্যান্ড দ্যাট টেক্স অ্যানাদার 3-4 ইয়ার্স ডিপেন্ডিং অন ওয়ার ইউ আর ফ্রম। আপনি যদি ইন্ডিয়া হন, তাহলে এটা 20 বছর লেগে যাবে, হ্যাঁ, সম্ভব না। ইন্ডিয়ান হলে এই জীবদ্দশায় আপনি গ্রিন কার্ড পাবেন বলে মনে হয় না, রেগুলার প্রসেসিং, হ্যাঁ। যাই হোক, ধরেন আপনি রেস্ট অফ দ্য ওয়ার্ল্ড ক্যাটাগরি, তাহলে হয়তো আপনি 3 বছর, 4 বছর, 5 বছরের মধ্যে গ্রিন কার্ড পাবেন, অ্যান্ড দ্যাটস এ লং প্রসেস দ্যাট আই ওয়াজ টকিং অ্যাবাউট, রাইট? সো এখন এটা ছিল এতদিন ধরে লিগ্যাল ইমিগ্রেশনের পাথওয়ে। সহজ হোক, কঠিন হোক, বিতর্ক হোক, যেটাই হোক না কেন, এখন পর্যন্ত, এতদিন পর্যন্ত, এর আগের সরকার পর্যন্ত প্রসেসটা চলতেছিল, মানুষজন অ্যাপ্রুভাল পাচ্ছিল ইত্যাদি, হ্যাঁ। তো এই সরকার এসে অনেক রকম রেস্ট্রিকশন অ্যাপ্লাই করা শুরু করছে। এর মধ্যে একটা রেস্ট্রিকশন অ্যাপ্লাই করতেছে হচ্ছে H1B ভিসার উপরে। তো যাই হোক, আমি ওই প্রসঙ্গে আজকে যাব না। তো এখন অনেকে যেটা করছে, যে আপনি দেখতে পাচ্ছেন তো যে প্রসেসটা কিন্তু অনেক লম্বা। আপনি পড়াশোনা শেষ করবেন, দেন ওপিটি নেবেন, দেন H1B নেবেন, তারপর গ্রিন কার্ড, রাইট? তো এই 7-8 বছর আগে একটা মুভমেন্ট খুব ভাইরাল হয়ে গেছে। কি হয়েছে? সেটা হচ্ছে ন্যাশনাল ইন্টারেস্ট ওয়েভার নামে একটা গল্প। তো আমেরিকান সরকারের একটা বিশেষ প্রোগ্রাম আছে, সেই প্রোগ্রামটার নাম হচ্ছে ন্যাশনাল ইন্টারেস্ট ওয়েভার, রাইট? NIW। তো এই ন্যাশনাল ইন্টারেস্ট ওয়েভারের আন্ডারে যদি আপনি অ্যাপ্লাই করেন, তাহলে যেটা হয় যে গ্রিন কার্ড অ্যাপ্লিকেশনটা আপনি নিজে করতে পারবেন, রাইট? তখন আপনাকে এমপ্লয়ারের জন্য বসে থাকতে হবে না, যে এমপ্লয়ার আপনাকে স্পন্সর করবে, দেন হচ্ছে প্রসেসিংয়ের মধ্যে দিয়ে যাবে, এবং এটা 4-5টা স্টেপ আছে।
এনআইডাব্লিউ করলে যেটা হয় ওই 4-5টা স্টেপ শর্টেন হয়ে 2টা স্টেপ হয়ে যায়। ওকে, আমি ওর ডিটেলসে যাচ্ছি না, যারা জানেন তারা তো জানেন, যারা জানেন না চ্যাটজিপিটিকে একটু জিজ্ঞেস করে নেন, আপনাকে প্রসেসটা পুরোটা বলে দিবে। বাট আমি যেই ইউজডামটা দিচ্ছি সামারাইজড, যে আগের যেখানে 4-5টা স্টেপ ছিল সেটা এখন সামারাইজ মানে শর্টেন্ড হয়ে 2টা স্টেপ হয়ে যায়। এবং আগে যেটা ছিল যে আপনার একটা থাম্ব রুল ছিল, আমি যখন 7-8 বছর আগে যখন আমি মাস্টার্স করতেছিলাম তখন আমি শুনতেছিলাম এগুলোর কথা প্রথম। তো তখন আমি যতটুকু শুনতাম যে থাম্ব রুল হচ্ছে 100টা সাইটেশন থাকলে অ্যাপ্লাই করা হয়ে যায়, সেটা 7-8 বছর আগের ঘটনা। থাম্ব রুল তুমি যদি 100টা সাইটেশন হয়ে যাবে, হ্যাঁ 50 থেকে 100টা, 100 হলে ভালো, 100-র উপরে হলে তো নিশ্চিত, হ্যাঁ স্লাম ডাঙ্ক, অ্যাপ্লাই করো হয়ে যাবে। হ্যাঁ, তো সেক্ষেত্রে মানুষজন যেটা হইতো যে এই পেপার টেপার পাবলিশ করতো, লেজিটিমেট ইলেজিটিমেট যেটাই হোক না কেন, 100টা সাইটেশন হইতো, অ্যাপ্লাই করতো দাম। হ্যাঁ, হয়তো একটু সময় লাগতো 1-2 বছর, বাট সুবিধা যেটা ছিল যে এমপ্লয়ার চাকরির জন্য বসে থাকা লাগতো না। হ্যাঁ, আপনি যখন স্টুডেন্ট থাকবেন তখনই চাইলে অ্যাপ্লাই করে ফেলতে পারেন। ধরেন আপনি পিএইচডি করতেছেন, অ্যাট দ্যাট টাইম পিএইচডি করতে তো মানুষের পেপার হয়, পেপার লেখে, রাইট? তো এই পেপার লিখতেছে, কনফারেন্সে যাচ্ছে, হ্যাঁ হাবিজাবি যা লিখলো পাবলিশ করলো, সাইটেশন হয়ে গেলো, বন্ধুবান্ধবদের সাইটেশন করাই নিল। হ্যাঁ, অনেকে লেজিট, অনেকে বললাম এই যে ব্যবসা করলো, হ্যাঁ বন্ধুবান্ধব ল্যাবের লোকজনরে দিয়ে সাইট করাই ফেললো। হ্যাঁ, করাইলেই তো হয়েছে, রাইট? একটা প্রোফাইল বিল্ড আপ করে ফেললো, অ্যাপ্লাই করলো, গ্রিন কার্ড পেয়ে গেলো। আপনার ওপিটি লাগলো না, H1B লাগলো না, কিছু লাগলো। ইভেন ইয়াতে যাওয়ার আগে, পাস করার আগে অনেকের গ্রিন কার্ড হাতে। হ্যাঁ, এই টেন্ডেন্সিটা চলছে এই ধরেন 19-20 এবং 19-20-এর দিকে একটু ট্রাম্প সরকার থাকায় তখন একটু প্যারা ছিল, স্টিল মানুষের অ্যাপ্রুভাল হয়ে গেছে। দেন হচ্ছে যখন 20 থেকে 24 যখন বাইডেন চাচ্চু ক্ষমতায় ছিল, তখন তো ভাই মানে টয়লেট পেপারও যদি আপনি দিয়ে অ্যাপ্লাই করেন, মানে নাথিং, একটা টয়লেট পেপারের উপরে লিখে দিচ্ছেন যে আপনার নাম, অ্যাপ্লাই করছেন, অ্যাপ্রুভ, কিচ্ছু না, স্লাম ডাঙ্ক। কিসের 100 সাইটেশন, 5টা সাইটেশন, 0 সাইটেশন, অ্যাপ্লাই করছে, হয়ে গেছে। হ্যাঁ, নো লয়ার, নাথিং। আগে তো মানুষ লয়ার ধরতে, এই করতো সেই করতো, আরে মানুষজন বললাম না টয়লেট পেপার দিয়ে অ্যাপ্লাই করছে, টয়লেট পেপার, অ্যান্ড দেন অ্যাপ্রুভ। 20 থেকে 24 99% অ্যাপ্রুভাল রেট, ডিনায়াল হয়ই না। 24-এর শেষের দিকে কি হলো, বা আমার ঠিক টাইমলাইন মনে নেই, একটা পর্যায়ে মানে অ্যাপ্লিকেশন রেট এত বেড়ে গেল, তখন USCIS একটা নতুন ব্যবসা চালু করছে, যারা আর কি অ্যাপ্লিকেশনগুলো অ্যাপ্রুভ করে, সেই সরকারের সেই দফতর, তারা কী করলো, প্রিমিয়াম প্রসেসিং চালু করলো। তো প্রিমিয়াম প্রসেসিংটা হচ্ছে বাংলাদেশে আমরা যেমন ঘুষ দেয় না, যে টাকা দেয় টেবিলের তলা দিয়ে, ভাই কাজটা করে দিয়েন, হ্যাঁ কাজটা করে দিয়েন ভাই, এখানে হচ্ছে টেবিলের উপর দিয়ে টাকাটা নেয়। হ্যাঁ, আপনার হয়তো রেগুলার প্রসেসিংয়ের ফি 1000, আপনি সেটা 3 গুণ 4 গুণ ফি দিতে হবে, $3000-4000 দিয়ে দিলেন। তখন গভর্নমেন্টে বললেন তাহলে কেসটা তাড়াতাড়ি ফাইল করে দাও, এই প্রসেস করো। ইউজুয়ালি NIWর কেসটা প্রসেস হইতে 2 বছর লাগে, 1 থেকে 2 বছর, ডিপেন্ডিং অন কেস লোড হোয়াট নট। তো প্রিমিয়াম প্রসেসিং হলে আপনাকে 45 ডেজের মধ্যে আপনাকে ডিসিশন দিয়ে দেবে এবং ম্যাক্সিমাম অ্যাপ্রুভ। হ্যাঁ, টয়লেট পেপার, তো তখনকার প্রসেসটা ছিল হচ্ছে একটা টয়লেট পেপার নাও, তার উপরে নাম লেখো, সাথে $4000 দিয়ে দাও, USCIS পাঠিয়ে দাও, অ্যাপ্রুভ। যা তা প্রোফাইল অ্যাপ্রুভ হয়ে গেছে। আর মানুষজন তো মানে দুনিয়ার যে কোনো জায়গা থেকে, আফ্রিকার জঙ্গল, অ্যামাজন জঙ্গল, হ্যাঁ মহাবন, আমরা পড়ছি না ছোটোবেলা মহাবন অ্যামাজন, সেই মহাবন অ্যামাজন থেকে অ্যাপ্লাই করতেছে, দুপাধাপ তাল গাছের উপর দিয়ে লিখে অ্যাপ্লাই করছে, অ্যাপ্রুভের বন্যা, ধুয়ে যাবে অন্যায়। তো সেই অ্যাপ্রুভের বন্যায় ধুয়ে গেছে অন্যায়। তো অন্যায় ধুইতে এখন তো ন্যায়ের শাসক চলে এসছে 24-এর পরে। তো সে এসে সব জায়গায় রথি মহারথী চেঞ্জ করে দিছে, খেলা এসে চেঞ্জ করে দিছে। 24-এর পরে যখন নতুন সরকার আসছে, তারা এটার বলে নিউ শেরিফ ইন টাউন, যে থানায় নতুন দারোগা এসছে। তো থানায় নতুন দারোগা আসার পরে কী হলো, রথি মহারথীদের চেঞ্জ করে দিল, নতুন মন্ত্রী বসাইলো, যারা ইমিগ্রেশনটাকে আসলে অতটা পছন্দ করে না, আমেরিকা ফার্স্ট মেন্টালিটি,
তাদেরকে বিভিন্ন জায়গায় বসাইছে, ইউএসসিএসে বসাইছে, বিভিন্ন জায়গায় বসায়। এবং এরা কী করলো, এরা এসে সব জায়গায় হাত দেওয়া শুরু করলো, লিগাল বলেন ইলিগাল বলেন সব ধরনের ইমিগ্রেশনে হাত দিচ্ছে। তো টয়লেট পেপার বাণিজ্য তো বন্ধ হয়ে গেছে, দ্যাটস ফর শিওর। ইভেন লেজিট প্রোফাইল পর্যন্ত এখন আর হচ্ছে না, অ্যাপ্রুভ হচ্ছে না। হ্যাঁ, তো আগে যেখানে অ্যাপ্রুভাল রেট ছিল 90%, হ্যাঁ, ইভেন মোর কনজারভেটিভলি বললাম 90%, 10% হয়তো ক্লারিক্যাল ভুলে তারা হ্যাঁ ডিনাই করতো, অথবা আপনি সিলি মিস্টেক করছেন তাই ডিনাই করছে বা এটাই হোক না কেন, রাইট। কিন্তু 90% আগে অ্যাপ্রুভাল রেট ছিল, 10% ডিনায়াল রেট, 10, 12, 15, হ্যাঁ, খুব বেশি হলো 20% ডিনায়াল রেট, নাথিং। সেইটা চেঞ্জ হয়ে এখন হচ্ছে 60-70% ডিনায়াল রেট, ইজি। হ্যাঁ, টয়লেট পেপার তো দূরের কথা, যে বসুন্ধরা পেপার দিলেও এখন কোনো লাভ নেই। হ্যাঁ, আছে না, আমরা বাংলাদেশে আমরা ছোটোবেলায় যখন খাতা কিনতাম প্রথমে, এটা কি বসুন্ধরা কাগজ নাকি নিউজ প্রিন্ট? হ্যাঁ, তো এরকম টয়লেট পেপার বাদ, নিউজ প্রিন্ট বাদ, বসুন্ধরা কাগজ এখন ফেল। বোঝেন নাই কথা না? কি বুঝাইলাম? যে আগে টয়লেট পেপার পর্যন্ত অ্যাপ্রুভ হয়ে যেত, এখন বসুন্ধরা প্রোফাইল নিয়ে, বসুন্ধরা কাগজের মতো প্রোফাইল নিয়েও অ্যাপ্লাই করে কিচ্ছু হচ্ছে না। এবং আমি ডেটা এখানে দিয়ে দিচ্ছি। এগুলো তো ওই যে নিউক্লিয়ার ইঞ্জিনিয়ার ফখরুল ভাইয়ের প্রোগ্রামে পাবেন না এগুলো, কারণ উনি তো আমেরিকা প্রথম সেল করার চেষ্টা করে আর কি, কারণ ওনারটা হয়ে গেছে। হ্যাঁ, তা মনে করে যে দুনিয়া সহজ, ব্যাপারটা এমন না আর কি। হ্যাঁ, পার্সপেক্টিভ অনেক রকম আছে। অ্যান্ড দেন এগেইন মাঝে মধ্যে ভাবি যে আমেরিকার হ্যাঁ আগের একসময় ক্যাবিনেট, একসময় রাষ্ট্রপতিরা কী লেভেলের প্রোফাইলের ছিল, অ্যান্ড দেন এগেইন এখনকার রাষ্ট্রপতির প্রোফাইলটা কী? হ্যাঁ, আমেরিকার লোকজনই তার ভোট দিয়ে উঠাইলো, কী দেখে উঠাইলো, কী মনে করে উঠাইলো? হ্যাঁ, সে যে প্রমিসগুলো করে প্রেসিডেন্ট হয়েছে কোনোটাই সে রাখলো না। স্টিল জীবনযাত্রার মান খুব খারাপ, তেলের দাম থেকে শুরু করে সব কিছুর দাম বেড়ে গেছে। স্টিল দিস ইজ পলিটিক্স, হ্যাঁ, ইউ অ্যান্ড আই নো কন্ট্রোল ওভার ইট, রাইট? কিন্তু তো যেটাই বলতে চাচ্ছিলাম যে লিগ্যাল ইমিগ্রেশন উপরে হিউজ লেভেলের অ্যাটাক চলতেছে এই মুহূর্তে, অ্যান্ড ইট ইজ গেটিং ভেরি ডিফিকাল্ট ফর পিপল টু সেটেল ডাউন ইন দিস কান্ট্রি। সো আমি এই জন্য বারবার বলি, আগেও বলি, এখনও বলতেছি যে এই দেশে আসতে চাওয়াটা আমার মনে হয় না এখন আর প্র্যাকটিক্যাল প্র্যাগমেটিক একটা ডিজায়ার। আই ডোন্ট থিঙ্ক পিপল শুড কাম হিয়ার এনিমোর। হ্যাঁ, এখানকার মানুষ ভালো, সবই ঠিক আছে, অ্যান্ড এখানকার ইকোনমিও হচ্ছে ভালো, সব ঠিক আছে। একটা সময় পর্যন্ত অনেক ভালো ছিল। এখন এখানকার চাকরি বাকরি নাই, লোকজন পাশ করে, হ্যাঁ, যেসব ছেলেপেলেদের আগে পাশ করার 6 মাস আগে চাকরি হয়ে যেত, এখন তারা সেরকম তার থেকে ভালো প্রোফাইল নিয়ে পাশ করে 6 মাস বসে আছে, চাকরি হচ্ছে না, অড জব করে বেড়াচ্ছে, ইত্যাদি ইত্যাদি। ভেরি ডিফিকাল্ট, এভরিথিং ইজ গেটিং ভেরি এক্সপেন্সিভ। হ্যাঁ, থিংস আর গেটিং ভেরি ডিফিকাল্ট। মানুষ বেতন আদি কমতেছে, মানুষজন চাকরি বাকরি যেখানে করতেছে সেখানে জাস্ট চাকরি ধরে রাখার চেষ্টা করতেছে, কারণ কবে কি বন্ধ হয়ে যায়। হ্যাঁ, দেন নট অনলি দ্যাট, বেতনাদি যেমন আগে প্রতি বছর বাড়তো, এখন আর বাড়ে না, উল্টা কমতেছে। আর ইনফ্লেশন এগেনস্টে সেই ভ্যালু তো আরও কমতে থাকে, রাইট? সো খুবই খারাপ অবস্থা। আমি জানি না মানুষজন কেন এখনও এই দেশে আসার জন্য, এখন আমি বলতে পারেন ভাই আপনি আসেন কেন? ভাই আমি তো ফাইসে গেছি, রাইট? এখন আমি তো আইসে গেছি, ফাইসে গেছি। আছে না ওই যে হৃদয় কে জানি, আমাদের হায়দার খানের একটা গল্প, আমি তো ফাইসা গেছি। হ্যাঁ, আমি হচ্ছে ওইটাই জীবনের এমন একটা ফেজে আছি যেখান থেকে মানে প্রথমে ফাইসে গেছি হচ্ছে বাংলাদেশের জন্ম, রাইট? বাংলাদেশটা হচ্ছে দেশ নামের কলঙ্ক, রাইট? মানে বাংলাদেশটা এমন একটা বাজে দেশ যে এটা দুনিয়ার মানুষের কাছে এটার দেশ হিসাবে কনভিন্স করার জন্য নামের শেষে দেশ লাগানো লাগছে, বাংলাদেশ। হ্যাঁ, এমন একটা দেশ যে মানুষই কনভিন্স নেই এটা কেমন একটা দেশ। তখন মানুষকে বলার জন্য ভাই এটা আসলে একটা দেশ, এটা দেশের নাম বাংলাদেশ, তাই দেশের নামের শেষে দেশ লাগাইছে। পঞ্জি স্কিমের নাম শুনছেন? পিরামিড স্কিম, পঞ্জি স্কিম। বাংলাদেশের একটা পঞ্জি স্কিম, হ্যাঁ, যেখানে মানুষজন খালি স্ক্যামের উপর চলতেছে। পুরো বাংলাদেশটা হচ্ছে একটা স্ক্যাম,
হ্যাঁ, বাংলাদেশের সরকারি অফিস আদালত থেকে শুরু করে ব্যাংক বাণিজ্য সব কিছু স্ক্যাম, এবং পুরো দেশটা একটা স্ক্যাম, হিউজ লেভেলের স্ক্যাম। এবং ওই স্ক্যামের মধ্যে আমি আর এক স্ক্যাম জন্ম নিয়েছি। হ্যাঁ, এবং ইচ অ্যান্ড এভরি বাংলাদেশি ইজ এ স্ক্যাম। হ্যাঁ, ইচ অ্যান্ড এভরি বাংলাদেশি ইনক্লুডিং ডক্টর মোহাম্মদ ইউনূস। ও লোক যে কি স্ক্যাম এটা তো দেখাই গেল সরকারের আমলে। হ্যাঁ, একটা আন্দোলন করছে, ওইটা আর এক স্ক্যাম। স্ক্যামে ভর্তি পুরো দেশ। হ্যাঁ, এবং আমি নিজে আর এক স্ক্যাম। হ্যাঁ, সত্যি সত্যি কথা বলতে গেলে আমি নিজে আর এক স্ক্যাম। হ্যাঁ, সো আর আপনারাও স্ক্যাম। আমার দর্শক মণ্ডলী, সরি টু সে, আপনারাও স্ক্যাম। দেশটার জন্ম নিছেন, কপালটা খারাপ নিয়ে জন্ম নিছেন। সো ফার্স্ট অফ অল হচ্ছে বাংলাদেশে জন্ম নিয়েই তো চিপায় পড়ে গেছি। চিপার মধ্যে জন্ম নিয়ে চিপার মধ্যে পড়ে গেছি, বুঝেন ভাই? তো চিপার মধ্যে থেকে উঠতে গেছি, আমেরিকা আসলাম, আল্লাহ রহমতে লেখাপড়া কমপ্লিট করলাম, কইরা দিয়েছি আরেক চিপা। এখন দেখি আরেক চিপার মধ্যে পড়ছি। এখন এই চিপার মধ্যে দিতে আরও বাইরে যাইতেছে না। বাইরে গেলে তো আরেক চিপার মধ্যে গিয়ে পড়লাম, বুঝেন নাই? একটু মানে বলতেছি আর কি, বাট সত্যি কথা বলতেছি। হ্যাঁ, ইমোশন বলতেছি আর কি, কিছু মনে নিয়েন না। কারণ আমার ভিডিওতে ভাই কোনো ফেক কিছু পাবেন না, যেটা বলি সত্যি বলি। বিকালবেলা হাঁটতে নামছে, আপনাদের সাথে একটু কথা বলতেছি, শেষ। হ্যাঁ, তো যাই হোক, একটু পার্সপেক্টিভ দেওয়ার চেষ্টা করলাম। অনেকে এখন আমেরিকা আসার চেষ্টা করতেছে, ওই মাস্টার্স পিএইচডি করতেছে, হেন তেন। একটা কথা আমি এটা স্বীকার করব যে আমেরিকার এডুকেশনের মান মোরাললেস ভালো, নো ডিনাই। বা ভালো না হইলেও তার একটা ভ্যালু আছে। হ্যাঁ, সো আপনি আমেরিকার একটা ইনস্টিটিউশন দেখেন, ভালো একটা ইনস্টিটিউট, যে কোনো জায়গা থেকে নিতে বলবো না, ভালো একটা ইনস্টিটিউট থেকে আপনি একটা ডিগ্রি নেন, মানুষজন আপনাকে ভ্যালু দেবে। ঠিক আছে, মানুষজন আপনাকে, সারা দুনিয়া আপনাকে ভ্যালু দেবে। দেয়ার ইজ নো ডিনাইং ইন দ্যাট। সো যদি ভালো একটা ইনস্টিটিউটে আপনারা ফান্ডিং নিয়ে আসতে পারেন, পড়াশোনা করতে পারেন, মাস্টার্স পিএইচডি করতে পারেন, গো ফর ইট, আই এম অল ফর ইট। বাট যদি এইটা চিন্তা করেন যে আমেরিকায় আসবো, এখানে সেটেল হব, হ্যাঁ, তাহলে এটাকে আপনাকে 10 বার ভাবতে হবে। আগে হয়তো 2-3 বার ভাবা লাগতো, আমি এবার বলবো 10 বার না, ভুল বলছি, 100 বার ভাবতে হবে। কেন? কারণ হচ্ছে, হ্যাঁ, আপনি চাইলে, এখনকার প্লাবন অনেক চালাক, এখনকার প্লাবান বুয়েটের আন্ডারগ্রেডরা এনআইডব্লিউ নিয়ে কথা বলে। আর আমি তো এখানে মাস্টার্স করতে আসা পর্যন্ত জানতাম। হ্যাঁ, তো এখনকার বুয়েটের প্লাবান আন্ডারগ্রেডে বসে বসে এনআইডব্লিউ মারে। হ্যাঁ, এনআইডব্লিউ অবস্থা আজকে এত খারাপ কেন? এই কারণে আন্ডারগ্রেডে বসে বসে তারা এনআইডব্লিউ মারতো মালয়েশিয়ান পেপার দিয়ে। হ্যাঁ, মালয়েশিয়া, সাউথ আফ্রিকার পেপার দিয়ে এনআইডব্লিউ মারতো, গ্রিন কার্ড নিয়ে তারা আমেরিকা আসতো। এমন পরিস্থিতি হয়েছে, বা আমেরিকা আইসে 1 বছরের মধ্যে গ্রিন কার্ড হয়ে গেছে। আর লাফাচ্ছে, আরে মিয়া গ্রিন কার্ড তো ম্যাপার না, তোমরা কি মিয়া, গ্রিন কার্ড তো হাতের ময়লা। হ্যাঁ, লুথামুথা ইউনিভার্সিটি থেকে ডিগ্রি নিয়ে দিব্যি গ্রিন কার্ড, টয়লেট পেপার সাবমিট করে গ্রিন কার্ড হয়ে গেছে মানুষের। হ্যাঁ, নাথিং এগেনস্ট দেম, অ্যাজ লং গ্রিন কার্ড হওয়া মানে মঞ্জিলে মকসুদে পৌঁছে গেছেন। এবং মঞ্জিলে মকসুদ যেহেতু পৌঁছে গেছেন, কংগ্রেচুলেশন। সেটা টয়লেট পেপার দিয়ে হন, আর আপনি ওই কী বলে বসুন্ধরা পেপার দিয়ে হন। হ্যাঁ, আপনি যদি পৌঁছাতে পারেন, কংগ্রেচুলেশন। কিন্তু আজকের পরিস্থিতিতে যা দাঁড়াইছে, সেটা হচ্ছে যে আপনি যত ভালোই প্রোফাইল নিয়ে আসেন না কেন, আপনাকে অনেক কাঠখড় পোড়াতে হবে। অ্যান্ড আই ডোন্ট থিঙ্ক ইট ইজ ওর্থ ইট। হ্যাঁ, ইট ইজ নট ওর্থ ইট। তো আমি বলবো যে আমার মতো এক চিপার থেকে আরেক চিপা এসে পড়েন না। হ্যাঁ, আমি তো চিপার মধ্যে আরেক চিপাইয়া পড়ে গেছি, বুঝেন নাই? হ্যাঁ, আপনারা চিপার থেকে বেরোন, ভালো জায়গায় যান। এখন দুনিয়ার এখনকার যে সিচুয়েশন, এখন সব জায়গায় চিপা, কিন্তু এর মধ্যে ভালো একটা চিপা খুঁজে বের করে না, কি ওখানে যান না, বা এখান থেকে পড়াশোনা করে তারপর বেরোয় যান। হ্যাঁ, অথবা দেশে যান, দেশে গিয়ে এন্টারপ্রেনারশিপ করেন, হ্যান তেন। আমার মতো চিপার মধ্যে পড়েন না, বুঝেন নাই? চিপার মধ্যে পড়লে কিন্তু ধরা খাই যাবেন। হ্যাঁ, কারণ এখন দুনিয়ার সিচুয়েশন ভালো না, আমেরিকার সিচুয়েশন খুব একটা ভালো না। সো দ্যার ইজ এ পসিবিলিটি যে আপনি আসবেন, এখানে পড়াশোনা করবেন, হ্যাঁ, আপনার গ্রিন কার্ড হয়ে যাইতেও পারে, হ্যাঁ, 2 বছরের মধ্যে, অথবা 20 বছর ধরে ট্রাই করবেন, কিছু নাও হইতে পারে। হ্যাঁ, দেন হচ্ছে আপনাকে যেটা করতে হবে যে আপনি ওই Day 1 CPT করবেন, করবেন, সেই করবেন। এগুলো ভাই মানুষের জীবন না।
অলওয়েজ একটা ভয়ের মধ্যে থাকবেন, এই দেশের থেকে বাইরে যাব না, এই দেশে গেলে আর ঢুকতে দিবে না, এই না সেই না, হ্যাঁ, ওদিকে দেশে আপনার বুড়ো বাপ মা মরে পড়তেছে, পচে মরতেছে, তখন তাদের কিছু করতে পারবেন না, দেখতে পারবেন না, অলওয়েজ একটা টেনশনের মধ্যে থাকা লাগে। হ্যাঁ, এইসব ভাই কপালে ভাই বাংলাদেশের মতো স্ক্যামে জন্মাইছি, এখন এটা তো কিছু করার নাই, একটা সার্টেন লেভেল অফ ডিসকমফোর্ট এন্ডিউর করতে হবে, এটা মেনে নেন। জীবনটা কঠিন, এটা মেনে নেন। অলওয়েজ বলি ভাই, জীবন কঠিন। হ্যাঁ, এবং ইটস আ নেগেটিভ সাম গেম। আপনি কোনোভাবেই, হ্যাঁ, পুরো ওয়ার্ল্ডটা আপনার এগেনস্টে রিড করা। হ্যাঁ, 20% লোক 80% লোককে কন্ট্রোল করে, ঠিক আছে, প্যারাডক্স ল আর কি। সো এই ওয়ার্ল্ডে আপনি জীবনও পারবেন না জিততে। তো কী করতে পারবেন, আপনার লসগুলোর মিনিমাইজ করতে পারবেন। হ্যাঁ, অ্যান্ড অ্যাট সাম পয়েন্ট সেটাও করতে পারবেন না। সো আমি বলবো যে আমেরিকা আসাটা পড়াশোনার জন্য ঠিক আছে, এখান থেকে ভালো একটা জায়গা, ধরেন আপনি ভালো একটা ইউনিভার্সিটি পড়াশোনা করলেন, হ্যাঁ, মানে ধরেন MIT হার্ভার্ড তো ঠিক আছে, ভালো ধরেন ইভেন মিড লেভেল ইউনিভার্সিটিগুলো, ধরেন ওহাইও স্টেট বলেন, অথবা হ্যাঁ, এরকম নাম না বলি কারণ আমার বন্ধুবান্ধব সব জায়গায় আছে, কারণ এক জায়গার নাম বললে একজনকে বলে হ্যাঁ মিয়া আমারটা খারাপ বলছো মিয়া, যাই হোক নাম না বলি, ধরেন UIUC আছে, হ্যাঁ হ্যাঁ, এগুলো টেক্সাস A&M, হ্যাঁ, এসব জায়গা থেকে একটা PhD নিলেন, হ্যাঁ, আর ইভেন বেটার পার্ডু তো এগুলোর উপরে, বুঝলেন নাই? তো যাই হোক, আমার নিজের স্কুল তাই একটু মজা নিলাম। এইসব জায়গা থেকে একটা PhD নিলেন, যেখানে যান আপনার জন্য লাল গালিচা পেতে দিবে, হ্যাঁ, দুনিয়ার বিভিন্ন জায়গায় যান, পেতে দিবে লাল গালিচা। হ্যাঁ, সেটা যদি করতে পারেন এই দেশে এসে, যে ভালো একটা স্কুল থেকে একটা ডিগ্রি নেবেন, হ্যাঁ, দেন দ্যাটস গুড। যদি সেটা না হয়, ধরেন আপনি ওই আছে না 300 র্যাঙ্কের ইউনিভার্সিটি অথবা র্যাঙ্কবিহীন ইউনিভার্সিটি, হ্যাঁ, সেখান থেকে একটা ডিগ্রি নেবেন, ওগুলো খুব একটা কেউ পাত্তা দিবে না, ঠিক আছে। সেই ক্ষেত্রে আমেরিকা আসার থেকে না আসাই ভালো। এর থেকে আপনি ইউরোপ যান, হ্যাঁ, জার্মানিতে যান, সেখানে পাবলিক এডুকেশন ফ্রি, হ্যাঁ, পাবলিক স্কুলে এডুকেশন ফ্রি, সেখানে যান। হ্যাঁ, ইজি কোথাও না, সব জায়গায় কষ্ট। বললাম না, লাইফে আপনি জিততে পারবেন না, লসগুলোকে আপনি হয়তো চাইলে মিনিমাইজ করতে পারেন। তো আমেরিকায় আসা মানে লসের খাতাটাকে ম্যাক্সিমাইজ করা এই মুহূর্তে। ডোন্ট ডু দ্যাট, ডোন্ট কাম টু আমেরিকা, অ্যাট লিস্ট ইফ ইউ ওয়ান্ট টু সেটেল, গো সামওয়্যার এলস, রাইট? কেন বলতেছি? ডেটা দিয়ে বলতেছি, ডেটা দেখাচ্ছি আমি, আপনারা ডেসক্রিপশন বক্সে যাই নিজের চোখে দেখেন। হ্যাঁ, আর যদি আমার কথা পছন্দ না হয়, আরও অন্যান্য জায়গায় দেখেন, হ্যাঁ, অ্যান্ড দেন আপনারা বুঝবেন। তো যাই হোক, আজকের কথা এখানেই শেষ করতেছি, অনেক হাঁটাহাঁটি করলাম, আজকের ওয়াকিং টার্গেটও ফিল আপ। সো যাই হোক, আমার কথায় যদি কারো খারাপ লাগে দুঃখিত, কিন্তু যা বললাম সত্য বললাম, বললাম। আশা করি এতে করে একজন দুজনেও যদি উপকার হয়, দ্যাটস ইট। ভালো থাকবেন, ভিডিও ভালো লাগলে শেয়ার করে দিন, লাইক করেন, সাবস্ক্রাইব করে পাশায় থাকেন, রাইট? বাই।